বাংলা বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সমস্ত অনুষ্ঠানের আপডেট পেতে বেল আইকনটি অন করুন। নমস্কার, বাংলা বলছি চ্যানেল থেকে বিপ্লব দাস বলছিলাম। আপনাদের সবাইকে স্বাগত। আজকে সব থেকে বড় খবর জানেন যে জামিন পেলেন অনুব্রত মণ্ডল। সুপ্রিম কোর্ট থেকে তিনি জামিন পেলেন। গরু পাচার মামলায় তিনি জামিন পেয়েছেন। শীর্ষ আদালত সুপ্রিম কোর্ট তাকে জামিন দিয়েছে। গরু পাচারের অভিযোগে সিবিআই এর করা যে মামলা, সে মামলায় তদন্তে সব রকম সহযোগিতার আশ্বাস দেওয়ার পর জামিন মঞ্জুর করেন সুপ্রিম কোর্টের বিচারপতি বেলা এম ত্রিবেদী ডিভিশন বেঞ্চ। তবে ইডির দায়ের করা মামলার ভিত্তিতে এখনো পর্যন্ত তিহার জেলেই থাকতে হবে বলে জানা গিয়েছে অনুব্রত মণ্ডলকে। আজকে আমরা এই বিষয়টি নিয়ে আলোচনা করব যে কবে ফিরবেন তাহলে বীরভূমের বাঘ। তিনি কি আবার বীরভূমে বাঘ হয়ে ফিরবেন? আজকে আমার সঙ্গে রয়েছেন বিশিষ্ট আইনজীবী চন্দ্রশেখর বাগ। চন্দ্রশেখর দা, আপনাকে স্বাগত জানাচ্ছি বাংলা বলছি চ্যানেলে। চন্দ্রশেখর দা, আইনজীবী অনুব্রত মণ্ডল তিনি জামিন পেলেন গরু পাচার মামলায়, কিন্তু তিনি যে ইডির মামলায় এখনো জেলে রয়েছেন, তো এটাও কি সম্ভব বলছেন? কিভাবে দেখছেন বিষয়টা? একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে বারবার বিভিন্ন জুরিস্ট ভারতবর্ষের যারা রয়েছে, মানে পালকিওয়ালা থেকে শুরু করে বিভিন্ন জুরিস্ট যারা রয়েছেন, প্রত্যেকেই তাদের একটাই বক্তব্য সবসময় ছিল, সেটা হচ্ছে ইট ইজ বেল অ্যান্ড নট জেল। তো এটা হচ্ছে লিগাল টার্মে ভারতবর্ষের তথা কথিত বিভিন্ন যারা জুরিস্ট রয়েছেন তাদের বক্তব্য, এবং সেই বক্তব্যের প্রেক্ষিতে বর্তমানে আমাদের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জাস্টিস চন্দ্রচূড় তার নিজেরও কিছু জাজমেন্টে তিনি বারবার বলেছেন যে জামিন দিতে হবে, এবং এই জামিন মামলা যাতে সুপ্রিম কোর্টে এসে না পর্যবসিত হয়, হাইকোর্ট এবং ট্রায়াল কোর্টকে বিবেচনা করে জামিন দিতে হবে। এইটার প্রেক্ষিতে আমি এই কারণে বললাম যে যেহেতু আজকে সিবিআই যে মামলা করেছিল অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে, সেই মামলাতে আজকে অনুব্রত মণ্ডলের জামিন হয়েছে। কিন্তু প্রসঙ্গ হচ্ছে যে সুপ্রিম কোর্টের মাননীয় বিচারপতি তারা অবজার্ভ করেছেন যে তিনি একজন অত্যন্ত প্রভাবশালী ব্যক্তি, এবং তৎসত্ত্বেও তারা কিন্তু যে জামিনটা দিয়েছেন তার কারণ হচ্ছে যে এই গরু পাচার মামলাতে 12 জন আসামি রয়েছে। সেই 12 জন আসামির মধ্যে 11 জন আসামি কিন্তু জামিনে রয়েছে, একমাত্র অনুব্রত মণ্ডল যে জেলে রয়েছে। এই যে ডিসক্রিমিনেশন, সেই ডিসক্রিমিনেশনের পয়েন্ট যেহেতু আর্গুমেন্ট করা হয় সুপ্রিম কোর্টের কাছে, এবং সুপ্রিম কোর্ট এটা বিবেচনা করেছে যে গত অগাস্ট 2022-এ অনুব্রত মণ্ডলের জেল হেফাজত হয়, অ্যারেস্ট হওয়ার পরে জেল হেফাজত হয়, এবং তিহার জেলে, প্রথমে আসানসোলের জেলে ছিল, তারপর সেখান থেকে তিহার জেলে নিয়ে আসা হয়। এই যে 2 বছর ধরে সে কাস্টাডি, সেই কাস্টাডির ক্ষেত্রে সুপ্রিম কোর্ট এটাও বিবেচনা করে তার এই সিবিআই এর মামলাতে জামিনটা দিয়েছে। আমি বলছি যে ইডির যে মামলা, সেই মামলায় কি তিনি জামিন পেতে পারেন? অর্থাৎ বীরভূমের যে বাঘ বলা হতো যে অনুব্রত মণ্ডল, তো তিনি কি বীরভূমে ফিরতে পারবেন ইডির এই মামলা থেকে? সিবিআই এর মামলা থেকে তো তিনি জামিন পেলেন। এখন কথা হচ্ছে যে দেখুন, একটা মামলাতে উনি জামিন পেয়েছেন, সিবিআই এর মামলাতে। উনি বহু মামলাতে উনি ইনভলভ রয়েছে, বহু মামলাতে উনি আসামি হিসেবে রয়েছে। শুধুমাত্র একটা মামলাতে জামিন পেলে উনি তো এক্ষুনি জেল থেকে বেরোতে পারবেন না, কারণ অন্যান্য যে কানেক্টেড কেস যেগুলো রয়েছে, সেই কানেক্টেড কেসে উনি এখনো কাস্টাডিতে থাকবেন। এখন ইডির যে মামলা রয়েছে, তাছাড়া বোধহয় মানি লন্ডারিং এও পিএমএল এরও একটা কেস রয়েছে, সেই পিএমএল এর কেসেও তো তার বিরুদ্ধে তাকে অ্যাকিউজ হিসেবে দেখানো হয়েছে। সুতরাং সেইগুলোর ক্ষেত্রে এক্ষুনি যে জামিন পেয়ে উনি বীরভূমের মাটিতে এসে দাঁড়াতে পারবেন বলে আমার মনে হয় না। সেটা একটা সময়ের ব্যাপার, এবং সেই মামলার কতখানি মানে
মামলা যারা যে সংস্থা, যে ইডি বা পিএমএলএ যে সংস্থা যারা করছে, তারা কতখানি চার্জশিটে তার বিরুদ্ধে অভিযোগ আনতে পেরেছে সেগুলো বিবেচনাধীন। এবং আগামী দিন এইগুলো বিবেচনা করে যদি সুপ্রিম কোর্ট মনে করে যে তাকে জামিন দেওয়া দরকার আছে, তখন জামিন পেতে পারেন। কিন্তু অ্যাট দি স্টেজ এই যে মামলাতে উনি জামিন পেয়েছেন বলে, মানে এটা আনন্দের খবর যারা তৃণমূল কর্মী, কিন্তু কথা হচ্ছে যে তার পক্ষে এক্ষুনি তার নিজের স্বভূমি, ভূমে আর কি, বীরভূমে তিনি বাংলার বাঘ হয়ে ফিরে আসতে পারবেন বলে আমার মনে হয়। আচ্ছা, এই জায়গায় তবে অবশ্যই একটা জিনিস, যে যেহেতু একটা জামিন হয়েছে, সেটা তো একটা প্রেসিডেন্ট হিসেবে ব্যবহার হবেই, যে অন্য কানেক্টেড মামলাতে যখন শুনানি হবে তখন একটা মামলার একটাতে যদি জামিন হয়ে থাকে, সেটা তো তার যারা আইনজীবী রয়েছে তারা আর্গুমেন্টের ক্ষেত্রে সেটা বলবেই কোর্টের কাছে। আচ্ছা, এই জায়গা থেকে প্রশ্ন, যে এই যে সিবিআই এর যে আইনজীবী কেস, অনুব্রতর যে আইনজীবীর বক্তব্য, যে গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডল সরাসরি কিভাবে জড়িত, কত টাকা লেনদেন হয়েছে, তার শক্তপোক্ত তথ্য সিবিআই আদালতে পেশ করতে পারেনি, আর এটার জন্যই তার জামিন মঞ্জুর হলো। প্রশ্ন হলো যে সিবিআই এতদিন ধরে তদন্ত করলো, সিবিআই এর তদন্তের গতি তাহলে স্লথই কি এই অনুব্রত মণ্ডলকে জামিন পেতে সাহায্য করলো? না দেখুন, ব্যাপার হচ্ছে যে এটা বলাটা খুব এরম ভাবে একটা কমেন্ট করাটা ঠিক নয়। যে একটা বড় মামলাতে সাক্ষী জোগাড় করা, তার সমস্ত জিনিসগুলোকে রিকভারি করা, সিজার করে সেই চার্জশিট তৈরি করা, এটা একটা মানে খুব সহজ ব্যাপার নয়। ইনভেস্টিগেটিং এজেন্সি যারা এই ডিটেলিং যখনই, কেননা কথা হচ্ছে যে চার্জশিট দেওয়ার সময় তারা এই সমস্ত, তাদেরকে এইগুলো প্রমাণ করে কাগজগুলো নিয়ে তবে চার্জশিটটা দিতে হবে। এবং সেক্ষেত্রে সেটা যতক্ষণ না তারা সঠিকভাবে, ইন ট্রু সেন্স যদি যতক্ষণ না তারা সেটা পাচ্ছে, ততক্ষণ অব্দি তারা তো কোর্টের কাছে সেটা প্রমাণ দেখাতে পারবে না। এবং সেটার তো বেনিফিট অলওয়েজ অ্যাকিউজরা পেয়ে থাকে। এটা অনুব্রত বলে নয়, সব মামলার ক্ষেত্রেই যদি স্পেসিফিক্যালি ইনভেস্টিগেটিং এজেন্সি যদি সেইভাবে প্রমাণ না দেখাতে পারে, একটা অ্যাকিউজ হিসেবে তার নাম দেখানো হলো, তাকে পুলিশ অ্যারেস্ট করলো, কিন্তু তার ইনভলভমেন্টটা কতখানি সেটা দেখানোর ক্ষেত্রে যারা ইনভেস্টিগেটিং এজেন্সি রয়েছে তাদেরকে সেই অর্থে পুঙ্খানুপুঙ্খরূপে সমস্ত ভাবে কোর্টের কাছে দাখিল করতে হবে। সেই দাখিল করার জন্য যে সময়, সেটা আমার মনে হয় এখনো সাফিসিয়েন্ট টাইম তারা পায়নি, করতে পারেনি। আর সিবিআই দেখুন, অলওয়েজ সিবিআই এর এত প্রেশার সিবিআই এর উপরে, আমার তো মনে হয় প্রত্যেকটি সারা ভারতবর্ষ থেকে সমস্ত চারিদিকে যেখানে করাপশন থেকে শুরু করে সমস্ত মামলাতে সিবিআই এর উপর প্রেশার। তো সিবিআই নিজস্ব ইনফ্রাস্ট্রাকচারটাই কিন্তু খুব নড়বড়ে। সিবিআই নিজস্ব কোনো ইনভেস্টিগেটিং এজেন্সি যারা, তাদের নিজস্ব কোনো টিম নেই। তারা বিভিন্ন সেন্ট্রাল গভর্নমেন্টের সমস্ত যারা সমস্ত অন্যান্য কর্মী রয়েছে, সেই কর্মীদেরকে তারা নিয়ে এসে তারা সিবিআই তে এনগেজ করে, এবং এনগেজ করে তারপরে তাদের ইনভেস্টিগেশন, তারপরে অন্যান্য আরো যেগুলো তাদের আরো যে সমস্ত প্রক্রিয়া রয়েছে সেগুলোতে ব্যবহার করা হয়। এই একটা মানে ডেফিসিয়েন্সি সিবিআই এর ক্ষেত্রে রয়েছে। সিবিআই কোনো নিজস্ব, যেমন ধরুন ক্যালকাটা পুলিশ বা সিআইডি নিজস্ব একটা ইনফ্রাস্ট্রাকচার, নিজস্ব একটা টিম রয়েছে। সিবিআই কিন্তু আজকে যে অফিসার ইনভেস্টিগেট করছে, তিনি হয়তো 3 বছর পর দেখা যাবে তিনি সেখান থেকে আবার ট্রান্সফার হয়ে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টে চলে গেলেন। তিনি হয়তো ইনকাম ট্যাক্স থেকেই এসেছিলেন, কিংবা রেভিনিউ ইন্টেলিজেন্স থেকে এসেছিলেন, ইনভেস্টিগেশনের তাদেরকে নিয়ে এসেছিল সিবিআই, তাদেরকে 3 বছর 4 বছর রেখে তারপর আবার তাদের ফেরত পাঠিয়ে দিল। এই মানে অসুবিধাগুলো সিবিআই এর ক্ষেত্রে আছে, যার ফলে এই যে টাইম টেকিং, যে লোকগুলো এসে ইনভেস্টিগেশন গুলো করে তারা অনেক সময় হয়তো ট্রান্সফার হয়ে গেল, যার ফলে আবার নতুন যে অফিসার আসবে সে বুঝে সেগুলোকে ইনভেস্টিগেট, একটা টাইম টেকিং হয়ে যায়। একদম একদম। অতএব এটা বোঝা যাচ্ছে যে সিবিআই এর এই মামলায়, অর্থাৎ গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডল জামিন পেলেও এখনো কিন্তু ইডির বেশ কিছু মামলায়, বিশেষ করে মানি লন্ডারিং অ্যাক্ট যেটা থাকে, পিএমএলএ যে একটা, তো সেটা থেকে কিন্তু মুক্তি পাওয়া বা সেটা থেকে জামিন পাওয়া বেশ কষ্টসাধ্য ব্যাপার। এখন দেখা যাক যে যেহেতু একটি মামলায় তিনি জামিন পেয়েছেন, গরু পাচার মামলায়, ইডির অন্যান্য মামলাগুলো
থেকে সত্যি সত্যি তিনি জামিন পেয়ে ফের বীরভূমে এসে তার পুরনো সেই আহ বীরভূমের বাঘ তিনি ফের হতে পারেন কিনা, নজর আমাদের সেদিকেই থাকবে। আমাদের এই আলোচনা নিয়ে আপনাদের মতামত। সেটা তো আমাদের দেখতে হবে, সেটা আমাদের দেখতে হবে কতদিনে তিনি সত্যি জেলের ভেতর থেকে বেরিয়ে আবার বীরভূমের সেই মানে সেই মানে শক্তি তার বীর আছে কিনা। হিসেবে আবার তাকে দেখা যায়। হ্যাঁ, মানে তার সেই শক্তি আছে কিনা বা হ্যাঁ, সেইটাই। সেই, হ্যাঁ। তো সেদিকেই আমাদের নজর থাকবে। ধন্যবাদ আপনাদের, ধন্যবাদ চন্দ্রশেখর দা। আমাদের আলোচনা নিয়ে আপনাদের মতামত কমেন্টস বক্সে জানান। সবাই ভালো থাকবেন, নমস্কার।